নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। মহামন্ত্রীর হত্যা? চন্দ্রাবতী ধীরে ধীরে বিড়বিড় করল। ও, সেই জন্যই মহামন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন না। কিন্নর সোনাল বলল, পুরো রাজমহলে হট্টগোল হচ্ছে মহারানী মা। মহারাজ নিজে এক্ষুনি সৈন্য নিয়ে মহামন্ত্রীর প্রাসাদে গেছেন। চন্দ্রাবতী সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করল, তা ওনার হত্যা কি ওনার ঘরে ঢুকে করা হয়েছে? না মহারানী মা, সোনাল অস্বীকার করে বলল। ওই সুমন্ত বলছিল ওনার সব পাহারাদাররা নগরের কোনো জঙ্গলে পড়ে থাকতে দেখেছে, ওরা তুলে ওনার প্রাসাদে নিয়ে গেছে। চন্দ্রাবতী চিন্তা করতে লাগলো, এর মানে এটা বীরেন্দ্র প্রতাপের সেই শত্রুরই চক্রান্ত। সোনাল ও মনে মনে হিসেব করে বলল, যে ওই তান্ত্রিকের মাধ্যমে অন্ধবিশ্বাস ছড়ানোর চেষ্টা করেছিল, যে বিক্রমগড়কে ধ্বংস করতে চায়, যে নগরের কিছু ব্যবসায়ীকে আর বীরেন্দ্র প্রতাপের দুজন মন্ত্রীকে হত্যা করিয়েছিল, এই ঠিক তারই কাজ। হ্যাঁ সোনাল, ঠিক তারই কাজ এটা। হায় হায়, কিন্তু সে কে হতে পারে মহারানী মা? সোনাল চিন্তিত স্বরে বলল, আমাদের মহারাজের ওনার সমস্ত রিয়াসতের উপরে এত প্রতিপত্তি যে কেউ ওনার বিরুদ্ধে মাথা তোলার সাহসই করে না। না সোনাল, সে বিক্রমগড়ের কোনো ছোটখাটো রিয়াসতের সর্দার নয়, সে কোনো আলাদা রাজ্যের রাজা। আরে যমুনা, তোমার বাবা তো একটা রিয়াসতের দেওয়ান ছিল, তাই না? ওনার কাছে সবসময় কোনো না কোনো সর্দার আর দেওয়ানরা যাওয়া আসা করত। তুমি কখনো কি ওদের কোনো আলোচনায় বীরেন্দ্র প্রতাপের কোনো শত্রুর নাম শুনেছিলে? এ কথা শুনে যমুনা চিন্তা করতে শুরু করলো। তারপর ও কিছু মনে করে বলল, আগে হ্যাঁ মহারানী মা, 2-3 জন রাজার কথা শুনেছিলাম আমি, যারা বিক্রমগড়ের উপর হামলা করার ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু কখনো ওদের সাহসী হয়নি। তাছাড়া মহারাজ বীরেন্দ্র প্রতাপের কাছে অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি সেনাবাহিনী আছে। কথা বলতে বলতে চুপ করে একটু ইতস্তত করে বলল, কিন্তু মহারানী মা, এই মহামন্ত্রীর না একটা রহস্য আমি জানি। চন্দ্রাবতী আর সোনাল চমকে তাকালো যমুনার দিকে। তো যমুনা একটু রহস্যময় স্বরে বলল, আমি অনেকবার মহামন্ত্রীকে লুকিয়ে লুকিয়ে নগর থেকে দূরে একটা ছোট প্রাসাদে যেতে দেখেছি। ওখানে একটা বাইজি থাকে ফুলমণি নামে, ওর সঙ্গে না মহামন্ত্রীর খুব গভীর সম্পর্ক ছিল। হয় হয়, সোনাল দাঁতে আঙুল কামড়ে বলল, আমি তো মহামন্ত্রীকে খুব ভদ্র মানুষ ভাবতাম, এত গভীর জলের মাছ নাকি উনি আবার? এ কথা জানাজানি হলে মহামন্ত্রীর পরিবারের কত বদনাম হবে। এই যমুনা, তুই মিথ্যে কথা বলছিস না তো? যমুনা নিজের মাথায় হাত রেখে বলল, আরে আমি দিব্যি করে বলছি, এ কথা সত্যি। আরে আমি তো আগে যাযাবরী ছদ্মবেশে এদিক ওদিক ঘুরে বেড়াতাম, তখন মহারাজ বীরেন্দ্র প্রতাপের মন্ত্রী আর দেওয়ানদের পিছনে খুব গোয়েন্দাগিরি করতাম, তখনই জানতে পারলাম আমি এই ব্যাপারটা। চন্দ্রাবতী চিন্তা করতে থাকলো। ওর মনে নানা রকম প্রশ্ন জাগছিল। এমন নয় তো বীরেন্দ্র প্রতাপের ওই দুজন মন্ত্রী আর মহামন্ত্রী
ওই শত্রুর সঙ্গে যুক্ত ছিল? কারণ তখন তো মহামন্ত্রীও অন্ধবিশ্বাসের সমর্থন করেছিলেন। উনিও তো ওই ঘটনার প্রকোপ প্রমাণ করার চেষ্টা করেছিলেন। কিন্তু এই সত্যির প্রমাণ কিভাবে পাওয়া যাবে? হয়তো ওই নর্তকী ফুলমণি কিছু জানতে পারে। এই সব কিছু ভাবতে ভাবতে চন্দ্রবতী বলল, যমুনা, তুমি এক্ষুনি আমাকে ওই ফুলমণির মহলে নিয়ে চলো। যমুনা সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। সোনাল হড়বড় করে বলল, আরে রে মহারানী মা, এ তো আপনি কি সর্বনাশ করতে যাচ্ছেন? এখন আপনি নর্তকীদের মহলে যাবেন? যদি মহারাজ বা রাজমাতা জানতে পারেন তাহলে? কিচ্ছু হবে না সোনাল। চন্দ্রবতী একটু হেসে বলল, আর ভুলে যেও না, বীরেন্দ্র প্রতাপ এখন আমাকে পুরো স্বাধীনতা দিয়েছে। ও ভরসা করে যে ওর শত্রুর খোঁজ একমাত্র আমিই করতে পারি। সোনাল আর কিছু বলতে পারল না। চন্দ্রবতীর কিছু মনে পড়ল। শোনো সোনাল, ও ওকে বোঝালো, যতক্ষণ না আমি ফিরে আসছি ততক্ষণ তোমাকে আমার একটা বড় কাজ করতে হবে। শশীকলার মৃত্যুর পর থেকে ওর ঘর বন্ধ পড়ে আছে। তুমি লুকিয়ে ওখানে যাও আর পুরো ঘরটা ভালো করে তল্লাশি করে নাও। কোনো না কোনো কাজের জিনিস তুমি নিশ্চয়ই পেয়ে যাবে সেখানে। যে আজ্ঞে মহারানী মা, সোনাল উৎসাহিত হয়ে বলে উঠল। কিন্তু এই শশীকলার মহামন্ত্রীর হত্যার সঙ্গে কি সম্পর্ক? চন্দ্রাবতী হালকা হেসে বলল, এর সম্পর্ক আসলে রাজমাতার সঙ্গে। আর এবার আমি ওনাকে কোনো নতুন খেলা খেলতে দেব না। সোনালও হাসলো, আর চন্দ্রাবতী যমুনার সঙ্গে সেখান থেকে চলে গেল। ওদিকে বীরেন্দ্র প্রতাপ নিজের অঙ্গরক্ষক সুমন্ত আরো কিছু সৈন্য নিয়ে মহামন্ত্রীর প্রাসাদে গেল। প্রাসাদে মহামন্ত্রীর রক্তাক্ত মৃতদেহ রাখা ছিল, আর ওনার পরিবারের লোকজন শোকার্ত হয়ে কান্নায় ভেঙে পড়েছিল। বীরেন্দ্র প্রতাপের আসার খবর পেয়ে নগরবাসীর ভিড় প্রাসাদের বাইরে বাড়তে শুরু করলো। লোক নানা রকম কথাবার্তা বলছিল। নগরের সুরক্ষা ব্যবস্থা একেবারেই নষ্ট হয়ে গেছে। আরে, যখন মহামন্ত্রীর প্রাণই সুরক্ষিত নয় তখন আমাদের মতো সাধারণ মানুষের কি হবে? আরে, এসবই ওই ওই ওরই চক্রান্ত, যে পুরো বিক্রমগড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। ওই ওই তান্ত্রিককে পাঠিয়েছিল। এইসব কথা প্রাসাদের ভিতরে থাকা বীরেন্দ্র প্রতাপের কানেও যাচ্ছিল। ওর মুখ রাগে লাল হতে লাগলো। একবার শুধু ওকে আমি হাতে পাই। বীরেন্দ্র প্রতাপ দাঁত পিষতে পিষতে বলল, ওকে টুকরো টুকরো করে কেটে ফেলবো আমি। প্রথমে আমার দুজন মন্ত্রীকে মারলো, আর এখন মহামন্ত্রীকেও হত্যা করলো, আর আমি একটু আভাসই পেলাম না। একথা বলে পাশে দাঁড়িয়ে থাকা নগরের পাহারাদারদের ধমক দিয়ে বলল, তোমরা সবাই নিষ্কর্মা আর ভ্রষ্ট হয়ে গেছো। বিক্রমগড়ের মহামন্ত্রীকে হত্যা করা হলো, আর তোমরা আজ পর্যন্ত পেলে না? কি করছিলে তোমরা সবাই? বিক্রমগড়ের গুপ্তচরেরা কি হাতে মেহেন্দি লাগিয়ে বসেছিল নাকি? এমন নয় তো তোমরা সবাই এই ষড়যন্ত্রে লিপ্ত আছো? সত্যি সত্যি বলো, না হলে এই চৌমাথায় সবাইকে শুলে চড়িয়ে দেব আমি। সব পাহারাদারদের অবস্থা ভয়ে খারাপ হয়ে গেল। একজন পাহারাদার ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না না মহারাজ, আমরা তো পুরো পুরো সজাগ ছিলাম। নগরের সীমানায় তো এখন আরো কড়া নিরাপত্তা, আমাদের নজর এড়িয়ে কেউই ভিতরে ঢুকতে পারে না। আগে হ্যাঁ মহারাজ, আর একজন পাহারাদার সাহস করে বলল, আর মহামন্ত্রীর মৃতদেহ তো কিছুক্ষণ আগে জঙ্গলে পাওয়া গেছে, কিন্তু মৃতদেহের অবস্থা দেখে মনে হচ্ছে এনার হত্যা কাল রাতেই করা হয়েছে।
মহামন্ত্রী রাত্রে জঙ্গলের দিকে কি করতে গিয়েছিলেন? সুমন্ত একটু ইতস্তত করে বলল। তারপর চাপা স্বরে বলল, পাহারাদারদের কোনো দোষ নেই মহারাজ। মহামন্ত্রী নিজে নিজে লুকিয়ে নগরের বাইরে গিয়েছিল। আসলে একজন নর্তকীর আস্তানায় মহামন্ত্রী যেত। আমাকে অনেক আগে এক গুপ্তচর বলেছিল, কিন্তু আমি মহামন্ত্রীর ভয়ে আপনার কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে গেছিলাম। বীরেন্দ্র প্রতাপ একথা শুনে হতভম্ব হয়ে গেল। তারপর ও চাপা স্বরে বলল, ভালোই করেছ তুমি, আমাকে এই কথা বলনি, না হলে আমি নিজেই এই মহামন্ত্রীকে মেরে ফেলতাম। ছাড়ো, এ কথা যেন আর না জানাজানি হয়ে যায়, না হলে বিক্রমগড়ের রাজ দরবারের সম্মান ধুলোয় মিশে যাবে। একথা বলার পর বীরেন্দ্র প্রতাপ সৈন্যদের নগরের কঠোর সুরক্ষার নির্দেশ দিলেন, আর মহামন্ত্রীর পরিবারের সবাইকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে গেল। নগরের বাইরে একটা ফাঁকা জায়গার দিকে একটা ছোট বস্তি ছিল। এই বস্তির মধ্যে ছোট ছোট ঘর ছিল। যমুনা এই জায়গার কথাই বলেছিল চন্দ্রাবতীকে। সারা দিন এখানে নিস্তব্ধ থাকে, কিন্তু বিকেল হতে না হতেই এই বস্তি নববধূর মতো সেজে উঠত। রাতের অন্ধকারে নগরের ধনী ব্যক্তিরা নিজেদের আমোদ প্রমোদ করার জন্য এখানে আসত। চন্দ্রাবতী আর যমুনা যখন ওখানে পৌঁছল, তখন অন্ধকার হয়ে গিয়েছিল। অনেক রথ, অনেক ঘোড়া ওইসব ছোট ছোট ঘরের সামনে দাঁড়িয়েছিল, আর চারদিক থেকে গান বাজনা, হাসি, হই হুল্লোড়ের আওয়াজ শোনা যাচ্ছিল। চন্দ্রাবতী একটা মোটা চাদর দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিল। চারিদিকে সাবধানে চোখ ঘুরিয়ে নিয়ে ও আর যমুনা বস্তির ভিতর ঢুকল। ওই দেখুন মহারানী মা। যমুনা একটা ঘর দেখিয়ে ইশারা করল। ওটাই হলো ফুলমণির ঘর। চন্দ্রাবতী দেখল ঘরের দরজা খোলা আছে। ও ধীরে ধীরে বিনা শব্দে ঘরে প্রবেশ করল। এখানে আলো বেশি ছিল না, শুধু একটা প্রদীপ জ্বলছিল। কে? একজন বৃদ্ধা হাতে জ্বলন্ত মশাল নিয়ে টলমল পায়ে এগিয়ে আস্তে আস্তে বলল, আরে তোমরা দুজন নারী? বৃদ্ধা যমুনা আর চন্দ্রাবতীকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, কিন্তু এখানে তো শুধু পুরুষ মানুষরাই আসে, তোমরা কি করতে এসেছো? যমুনা সামলে নিয়ে বলল, আমরা ফুলমণির সঙ্গে দেখা করতে এসেছি। কেন? বৃদ্ধা সন্দেহের স্বরে দ্বিতীয় প্রশ্ন করল। কেন দেখা করতে এসেছো ওর সঙ্গে? তোমার এতে মাথা ঘামানোর কোনো দরকার নেই। জবাবে যমুনাও রাগে উত্তেজিত হয়ে বলল, তুমি দাম বলো, বলো ওর সঙ্গে দেখা করার জন্য কত মুদ্রা দিতে হবে তোমাকে? বৃদ্ধা চুপ করে গেল। তারপর রেগে গিয়ে বলল, ফুলমণি মরে গেছে, এখন তোমরা দুজনেও পালিয়ে যাও, না হলে আমি চিৎকার করে সবাইকে জড়ো করব এখানে। একথা শুনে চন্দ্রাবতীর একটা ঝটকা লাগলো। যমুনাও অবাক হয়ে বৃদ্ধাকে দেখছিল। আমি বললাম না পালাও এখান থেকে, বৃদ্ধা জোরে চিৎকার করলো। যমুনা দ্রুত ওর ছুরি বার করে ওর গলায় রেখে রাগে উত্তেজিত হয়ে বলল, এই বুড়ি চুপ! আমিও যাযাবরদের বস্তিতে থাকি, তোর মতো মহিলাদের খুব চিনি। যদি বেশি চালাকি করিস বা চিৎকার করিস তো এক্ষুনি তোর গলা কেটে দেব। বৃদ্ধার দাপট ভয়ে উবে গেল। আমি সত্যি বলছি, ও কাঁপতে কাঁপতে বলল, ফুলমণি সত্যি সত্যি মরে গেছে। এই তো কিছুদিন আগে ওর কোনো অসুখ করেছিল।
পুরো শরীর পচে যাচ্ছিল, খুব ছটফট করে মরেছে ও। আমার তো পুরো ব্যবসাটাই নষ্ট হয়ে গেল ওর জন্য। তার উপর একটা বাচ্চারও জন্ম দিয়েছিল, এখন বাচ্চাটাও মরতে বসেছে। অভাগাটা, কি হবে ওর? এ কথা শুনে চন্দ্রবতী আর যমুনা চুপ করে একে অপরকে দেখল। কোথায় সেই বাচ্চাটা? চন্দ্রাবতী অস্থির হয়ে বলল। বৃদ্ধা একটা অন্ধকার ঘরের দিকে ইশারা করল। চন্দ্রাবতী বৃদ্ধার কাছ থেকে মশাল কেড়ে নিয়ে দ্রুত ঘরে ঢুকল। সেখানে মেঝেতে পুরনো ছেঁড়া কাঁথায় 2-3 বছরের একটা বাচ্চা প্রাণহীন অবস্থায় পড়েছিল। ওর অবস্থা দেখে চন্দ্রাবতীর মন মমতায় কেঁদে উঠল। বাচ্চাটার শরীরে শুধু হাড় ছাড়া আর কিছুই ছিল না। ওর খুব ধীরে ধীরে শ্বাস পড়ছিল, আরো অপলক দৃষ্টিতে একদিকেই তাকিয়েছিল। হে ভগবান! যমুনা ঘাবড়ে গিয়ে বলল, এ তো সত্যি মরতে বসেছে। কি হয়েছে ওর? চন্দ্রবতী বাচ্চাটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে বিড়বিড় করে বলল, ওরও এই অসুখী হয়েছে, যেটা ওর মায়ের হয়েছিল। আর এটা একটা দুর্লভ অসুখ, যার চিকিৎসা খুব কঠিন, হয় না বললেই চলে। তখনই ওই বৃদ্ধা ঘরে ঢুকে বলল, আমি তোমাকে সব সত্যি সত্যি বলেছি, এখন আমাকে বলো, তোমরা দুজন কারা? আর ফুলমণির সঙ্গে কেনই বা দেখা করতে চাও? তোমাকে কোথাও মহামন্ত্রী পাঠায়নি তো? চন্দ্রাবতী এ কথা শুনে চমকে উঠল। কোন মহামন্ত্রী? ও সামলে নিয়ে বলল, কার কথা বলছো তুমি? বৃদ্ধার দাঁত পিষতে পিষতে বলল, অরে ওই বীরেন্দ্র প্রতাপের মহামন্ত্রী, ওরই তো বাচ্চা এটা। ওই বিশ্বাসঘাতকটা ধমকি দিয়েছিল আমাকে, যদি আমি কাউকে কিছু বলি তো আমাকে মেরে ফেলবে, কিন্তু ওকে আমি আর ছাড়ব না। ফুলমণির পুরো মূল্য আমি আদায় করব ওর কাছ থেকে। ও বলেছিল তাড়াতাড়ি এই বাচ্চাটার চিকিৎসার ব্যবস্থা করবে, কিন্তু আজ পর্যন্ত এলোই না। কি জানি কোথায় মরেছে পাজিটা। যদি 2-4 দিনের মধ্যে ফিরে না আসে, তাহলে এই বাচ্চাটাকে তুলে ফেলে দেব ওর ওই প্রাসাদের সামনে নিয়ে গিয়ে। হ্যাঁ, চুপ! চন্দ্রাবতী বৃদ্ধার উপর চিৎকার করলো, বন্ধ করো তোমার এই বাজে কথা। যদি এই বিষয়ে কাউকে কিছু তুমি বলেছ, তো তোমার পুরো বস্তি পুড়িয়ে ছাই করে দেব। বৃদ্ধা ঘাবড়ে গিয়ে চুপ করে গেল, কিন্তু ভাবছিল এই ডাকাবুকো মেয়েটাকে। তখন যমুনা চন্দ্রবতীকে বলল, আমাদের এখান থেকে যাওয়া উচিত এবার। ঠিক আছে। চন্দ্রবতী ওর মুখ থেকে চাদর খুলতে খুলতে বলল, কিন্তু আমরা এই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যাব। এ কি সর্বনাশ করছেন আপনি? যমুনা অবাক হয়ে বলল, এ আপনি কি সর্বনাশ করছেন? একটা বারাঙ্গনা নারীর অবৈধ সন্তানকে আপনি আপনার সঙ্গে নিয়ে যাবেন? কিন্তু কেন? চন্দ্রাবতী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কোন নারী নোংরা বা পতিত হয় না, ওকে এরকম তৈরি করা হয়। এই সমাজ এই নারীদের
কুদৃষ্টিতে এরকম বারাঙ্গনা হিসেবে ব্যবহার করে মাত্র। আর কোনো বাচ্চা কখনো অবৈধ হয় না, সে তো ভগবানের আশীর্বাদ। ওর দায়িত্ব নেব আমি। কথা বলে ওর চাদর দিয়ে বাচ্চাটাকে জড়িয়ে ধরে কোলে তুলে নিল। যমুনার সঙ্গে ওই বৃদ্ধাও অবাক হয়ে চন্দ্রাবতীকে দেখতে লাগলো। তো চন্দ্রাবতী কি এই অবৈধ বাচ্চাটাকে রাজমহলে আনবে? বীরেন্দ্র প্রতাপ বা গার্গী কি এটা মেনে নেবে? আর কিভাবে বাঁচাবে চন্দ্রাবতী এই বাচ্চাটার প্রাণ? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।